আচ্ছা, প্রবন্ধের নাম হচ্ছে সিনেমার শিল্পরূপ বিবিধ সম্পর্ক। লিখেছেন ধীমান দাশগুপ্ত। প্রবন্ধ বিশাল বড়, আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। এখানে মূলত উনি যেটা আলোচনা করছে যে বিভিন্ন জিনিসের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্কগুলো কি, বিভিন্ন জিনিসগুলো কি, আসলে কিসের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক, ব্যাপক জিনিসপত্র। প্রথমে শুরু করছে সাহিত্য এবং চলচ্চিত্র, তারপরে হচ্ছে কবিতা ও চলচ্চিত্র, তারপরে হচ্ছে নাটক ও চলচ্চিত্র, তারপরে হচ্ছে সঙ্গীত ও চলচ্চিত্র, তারপরে হচ্ছে চিত্রকলা ও চলচ্চিত্র, আদিম শিল্পকলা ও চলচ্চিত্র, তারপরে স্থাপত্য ও চলচ্চিত্র, নৃত্য ও চলচ্চিত্র, আলোকচিত্র ও চলচ্চিত্র, ইতিহাস ও চলচ্চিত্র, নৃতত্ব ও চলচ্চিত্র, বাস্তবতা ও চলচ্চিত্র, বিজ্ঞান ও চলচ্চিত্র, ধর্ম ও চলচ্চিত্র, রাজনীতি ও চলচ্চিত্র, সমাজবিদ্যা ও চলচ্চিত্র, মনস্তত্ত্ব ও চলচ্চিত্র, বিমূর্ততা ও চলচ্চিত্র। চলচ্চিত্র বনাম চলচ্চিত্র দিয়ে শেষ করছেনি। মোটামুটি বেশ বড় লেখাটা। আমরা একেবারে সংক্ষেপে একটু করে যাই, আগাই। প্রথম কথা হচ্ছে যে প্রথমে শুরু হচ্ছে যে সাহিত্য ও চলচ্চিত্র, কাহিনী চিত্র যদি শুরু হয়, আপনার কাহিনী চিত্রের অন্যতম অনুষঙ্গ হলো কাহিনী, মানে নামটাই তো কাহিনী চিত্র, কাহিনী থেকে তো শুরু হয়। কাহিনীটা আসলে মূলত সাহিত্য থেকে। কারণ যেই সময় আমাদের দেশে সিনেমা বলে কোনো জিনিস ছিল না, ওই সময় মানুষ কি করত? ওই সময় মানুষ ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটা বই নিয়ে দুপুরবেলা মহিলারা পড়তে পড়তে ঘুমায় যেত, অথবা শরৎচন্দ্র একটা বই নিয়ে পড়তে পড়তে কানতে কানতে ঘুমায় যেত। আহা, কি কষ্টের গল্প। এখন তারপরে কি হইলো, জিনিসটা যখন সিনেমা আসলো, মানুষ তখন সিনেমা দেখতে ছুটলো। এবং প্রথম দিকে সিনেমাগুলি কিরকম হয়েছে, পারিবারিক গল্প। কারণ সত্যজিৎ রায় আসার আগে সিনেমা হইলো, কলকাতার সিনেমাগুলো কি ছিল? কলকাতার সিনেমা পারিবারিক গল্প হইতো, হ্যাঁ, পারিবারিক মেলোড্রামা টাইপ গল্পগুলি ছিল। সিনেমা সবসময় স্টুডিওর ভিতর হইতো, ধরেন স্টুডিওর ভিতরেই সিনেমা হইতো, এবং স্টুডিওর বাইরে যাইতো না। যাইতো না কেন? যাইতো না ডরে। ভয়টা কিসের ভয়? হচ্ছে সিনেমা এমন একটা মাধ্যম যে এইটা আউটডোরে গেলে খরচ বাড়ে। আউটডোরে আউটডোরে গেলেই আপনার প্রচন্ড খরচ। প্রথম কথা হচ্ছে নিয়ন্ত্রণ করাটাই কঠিন, একজন একদিকে আটা দেয়। এটা খুব যন্ত্রণাদায়ক আউটডোরের কাজ করতে গেলে। অমুক কই দেবে, অমুক নাই, তমুক তমুকের হাতে চলে গেছে, ওরা ডাকে নিয়ে আসো। হ্যাঁ, ওই ডাকাডাকি করতে দুইটা লোক রাখা লাগে। কিন্তু স্টুডিওর ভিতরে তো এই সমস্যা নাই। আরেকটা, স্টুডিওর ভিতরে আরেকটা সুবিধা হইলো যে ঝড় বৃষ্টি যা খুশি হোক শুটিং চলবে। আউটডোর হইলে ঝড় বৃষ্টি যা কিছু হইলেই গেছে, আপনার শুটিং বন্ধ করে বসে থাকতে হবে। তার মানে ইনডোরে হলো সুবিধা, এই জন্য গল্পগুলি ইনডোরে শুটিং করা যায়। ওই ধরনের গল্প লেখা হইতো, স্টার কাস্টিং হইতো, স্টার স্টার মানে ক্যারেক্টার ড্রাইভিং স্টোরি হইতো, মানে একটা ক্যারেক্টার ধরে ওই ক্যারেক্টারের উপর দিয়ে হিরোজ জার্নি, ওই টাইপ গল্প হইতো। হ্যাঁ, এখনো হয় তাই। এখনো দেখবেন সারা পৃথিবীতে হিরোজ জার্নি গল্পগুলি হয় বেশি, কারণ বাজেট কম কম লাগে। ইনডোরে কাজ করলে বাজেট কমে যায়। এবং সাহিত্য থেকে আমরা এই উপাদানগুলি পাইছি। উনি যেটা বলছে যে সাহিত্য থেকে চলচ্চিত্রের রূপান্তরের সময় সাহিত্যের ভাব ও ভাষাগত ইমেজ চলচ্চিত্রের দৃশ্য ও শব্দগত ইমেজের রূপ পায়। এটা তো আমরা পরিষ্কারই জানি। হ্যাঁ, কারণ সাহিত্য হলো ভাষা দিয়ে বলার জিনিস, আর চলচ্চিত্র হলো মানে ইয়ার ভিজুয়াল এবং সাউন্ড, এই দুইটা থেকে দিয়ে বলার জিনিস। তো এইটাই পার্থক্য হয়েছে, এবং সাহিত্য থেকে আমরা ওই গল্পটা নিয়ে নিচ্ছি। এটা গেল একটা জিনিস। আচ্ছা, কবিতা থেকে চলচ্চিত্র কি নিছে? কবিতা থেকে আমরা এই লিরিক্যাল যেই ভঙ্গিটা বলার, ধরেন আপনি যখন রোমান্স দেখাবেন পর্দায়, সেই রোমান্সের দৃশ্যগুলিতে আপনি কবিতার অস্পষ্টতা, কবিতার রোমান্টিকতা, কবিতার মাধুর্য যদি আপনি যোগ না করতে পারেন, তাহলে সেই রোমান্স সিনটা দর্শক দেখবে না।
কবিতার মতো হইলে সেই দৃশ্যটা দর্শক কিন্তু দেখবে, ভাল লাগবে। এবং সেই দৃশ্যটা করতে গেলে শুধু ভিজুয়াল না, আপনাকে এই সাউন্ডের দিকেও, মিউজিকের দিকেও, বিশেষত কি বলে আপনার আবহ সঙ্গীত যেটা, ওইটা এবং গান, এই দুইটা জিনিসই আপনাকে মনোযোগ দিতে হবে। বিশেষত আমাদের মতো দেশে, মানে ভারতবর্ষের মানুষজন প্রচুর গান শোনে, গানের ভক্ত আমরা। তো এই জন্য আমাদের সিনেমাগুলিতে গান আছে। আর আমাদের সিনেমাগুলির ইতিহাস যদি ঘাটেন, আমাদের সিনেমাগুলি মূলত আসছে হলো পালা থেকে, পালা গান থেকে সিনেমার গল্পগুলি আসছে। ফলত ওই যখন পালা গানগুলি থেকে সিনেমা হয়েছে, হ্যাঁ, তখন যেমন রূপবান সিনেমা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপারহিট সিনেমা। বাংলা সিনেমা, ঢাকাই সিনেমার প্রথম সুপারহিট সিনেমা হচ্ছে রূপবান। রূপবান সিনেমা তো পরিষ্কার যাত্রাপালা থেকে আসা গল্প। হ্যাঁ, তারপরে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা, ওটাও যাত্রাপালা থেকে সফল হওয়ার পরে তারপরে সিনেমা হয়েছে, যাত্রাপালা থেকে আসা। এবং এই জন্যই দেখবেন রূপবান সিনেমা, আপনি দেখেন রূপবান সিনেমা দেখবেন যে অভিনয় পালার মতোই অভিনয় করা। নবাব সিরাজউদ্দৌলা তো তাই। নবাব সিরাজউদ্দৌলার যে আনোয়ার হোসেন, উনি নিজেই অভিনয় করতেন যাত্রাপালায়। উনি একই চরিত্র সিনেমায় করছে, উনি যাত্রাপালা তো রাতের পর রাত এই নবাব সিরাজউদ্দৌলা চরিত্র করছে। এবং এই জন্যই ওনার দেখবেন যে সিনেমা সংলাপ বলার ঢংটা পালার মতো, তাই না? তো এগুলো আছে। তো আমাদের সিনেমাগুলো কাব্যময়তা আছে, লিরিক্যাল ঢঙ্গের সিনেমা হয় আমাদের দেশে। আচ্ছা, তারপরে জিনিসটা হলো নাটক, নাটক ও চলচ্চিত্র। নাটকের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক সিনেমার। নাটকের থেকে সিনেমা কি নিছে? সংলাপ। নাটকের থেকে আরেকটা জিনিস নিছে সিনেমা, নাটকের থেকে নাটকীয়ত্ব, মানে ড্রামাটাইজ করা। ড্রামাটাইজ জিনিসটা হচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে গল্প বলা। মানে দুইটা চরিত্র থাকবে, যে চরিত্র, দুইটা চরিত্রেরই দৃষ্টিভঙ্গিগত কারণেই দুইটা চরিত্রের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান থাকবে। এই দ্বন্দ্ব বা লড়াই যদি না থাকে, তাহলে মঞ্চ নাটকের কথা বলছি, মঞ্চ নাটক মানুষ দেখে না তখন। এটা কিন্তু মানে আমরা বের করি নাই, এটা আপনার হাজার হাজার বছর আগে। ধরেন পয়েটিক্স হলো অ্যারিস্টটল লেখা। তো পয়েটিক্স এর মধ্যেই প্রথম উনি বলে গেছে যে নাটক কিভাবে হবে। পয়েটিক্স বাংলাতেও পাওয়া যায়, বাংলা অনুবাদ পাওয়া যায়, আপনি পাবেন। এখন তো পয়েটিক্স আপনি ইউটিউবে পাবেন, মানে মুখে মুখে বলে দিচ্ছে, বলে বলে পয়েটিক্স বলতেছে। পয়েটিক্স এর মধ্যে প্রথম অ্যারিস্টটল এই আপনার নাটকের সূত্রটা বলতে শুরু করেন। এবং পয়েটিক্স যদি আপনি ভালো পড়েন, দেখবেন যে ওখানে উনি বলতেছে যে কেমনে। আচ্ছা, এটা গেল একটা। আর এই নাটকের আরেকটা সূত্র আপনি পাবেন হলো নাট্যশাস্ত্র। এটা হলো আপনার ভরতমুনির লেখা, সংস্কৃত ভাষায় লেখা ভরতমুনি। এইটাও বাংলাতে পাওয়া যায় নাট্যশাস্ত্র। ভরতমুনির নাট্যশাস্ত্রের মধ্যে আপনি পাবেন যে কিভাবে নাটক রচনা করতে হয়, নাটক রচনার কৌশল। এবং নাটক রচনা শুধু না, ওখানে অভিনয় কৌশলগুলো বর্ণিত আছে, তার নবরসের কথা আছে। হ্যাঁ, এগুলো সবগুলি ওই ভরতমুনির আপনার নাট্যশাস্ত্র থেকে, বা এইটাকে বলা হয় পঞ্চম বেদও বলা হয়। আজকে থেকে সম্ভবত 5000 বছর আগে লেখা এই নাট্যশাস্ত্র। ভারতবর্ষের একটা মানে অমূল্য সম্পদ বলা যায়। তো এই যে এখান থেকে হইলো যে স্থান কাল চেতনা, এই যে মানে নাটক হবে একটা জায়গায়। পয়েটিক্স এর মধ্যে বলা আছে যে নাটক হবে একটা জায়গায়, স্থান একটাই হবে, কালও একটা হবে। হ্যাঁ, এইরকম বলা আছে ওখানে। যদিও এগুলো আর পরে মানা হয় নাই, এখন তো মানেই না। কিন্তু সিনেমার ব্যাপারটা কিন্তু উল্টা। সিনেমা স্থান কাল পাত্র এই সবগুলি যে সূত্রটা, এই সূত্রটা মানেই না। সিনেমা যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা চলে যেতে পারে। এই যে কালের ঐক্য, স্থানের ঐক্য, মানে এরিস্টটলের নিয়ম কানুন সব ভেঙে গেছে। কিন্তু সিনেমা যেটা করছে সেটা হলো নাটকের কাছ থেকে সংলাপ বলার কৌশল এবং নাটকের যেই স্ট্রাকচার, যেটা ড্রামাটাইজ করা,
নাটকীয়ত্ব তৈরি করা, সেই কৌশলটা ওখান থেকে সিনেমা নিয়ে নিছে, তাই না? আর চিত্রকলা ও চলচ্চিত্র যদি বলেন, এখানে এটা না পড়ে আমি বলতে পারি যে এই যে আছে এখানে যে চলচ্চিত্রের আদি যুগে তাকে বলা হতো পেন্টিং উইথ লাইট। একটা বিখ্যাত বই আছে এই নামে, পেন্টিং উইথ লাইট। একটা ই বুক আছে, মানে ই বুক না, সরি, বই, মানে ই বুক আকারে আমার কাছে আছে আর কি। পেন্টিং উইথ লাইট, খুব সুন্দর বই, সিনেমাটোগ্রাফি না, লাইটিং এর উপরে বইটা। এবং এই চিত্রকলা থেকে সিনেমা কি নিচ্ছে? চিত্রকলা থেকে সিনেমা নিচ্ছে হইলো কম্পোজিশন, মানে আপনার ফ্রেমটার মধ্যে কি কি থাকবে, কেমনে থাকবে, কিভাবে সাজাবেন, এটা আপনি শিখবেন কোথায়? চিত্রকলায়। ফ্রেমিং যেটা আমরা যেমন ফ্রেমিং করতে গেলে কি করি, ফ্রেমিং হলো যে রুল অফ থার্ড আমরা ব্যবহার করি। রুল অফ থার্ড জিনিসটা জানেন আপনারা? রুল অফ থার্ড, একটা গোটা ফ্রেমকে এইভাবে 3 ভাগে ভাগ করা হবে, মানে লম্বালম্বি ভাবে এবং আনুভূমিক ভাবে এইভাবে দুইটা দুইটা করে রেখা টান দেওয়া হবে। টানা দিয়ে তারপরে 3 ভাগে ভাগ হইলো, এদিকেও উপরে নিচেও ভাগ হইলো, পাশাপাশি 3 ভাগে ভাগ হইলো। এখন ছবি ফ্রেমের যে সাবজেক্টটা, তাকে এই 4টা বিন্দু পাওয়া গেল মাঝখানে, এই 4টা বিন্দুর কোন জায়গায় রাখবেন। আচ্ছা, এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে ও যেদিকে তাকিয়ে আছে ওটাকে বলা হচ্ছে লুকরুম, ওই দিকে বেশি খোলা জায়গা রাখবেন, পিছনে জায়গা রাখবেন কম। এ হচ্ছে কম্পোজিশনের মানে প্রধানতম নিয়ম। আরো অনেক নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা দিয়ে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। মানে আপনি যদি এইটুকু জানেন যে কম্পোজিশন এমনি হয়। মূল জিনিসটা হচ্ছে যে আপনি মানে ফ্রেমের মাঝখানে ছবিটা রাখবেন না। মানে যখন আপনি যদি ক্যামেরার দিকে আপনার অভিনেতা তাকায়, তাহলে আপনি ফ্রেমের মাঝখানে রাখতে পারেন, কিন্তু যদি অভিনেতা ডান পাশে বা পাশে তাকায়, তাহলে ওকে ফ্রেমের এক পাশে নিয়ে যাবেন কতদূর, এই রুল অফ থার্ড মেনে যে কোনো এক পাশে। যেমন এই লোকটা ডান পাশে আছে, যে লোকটা বসে আছে এখন দেখতে পাচ্ছেন, এবং বাম পাশে দেখুন, হাতের বা পাশে দেখেন বিপুল জায়গা খালি, কিন্তু হাতের ডান পাশে অল্প জায়গা, এবং তার মাথাটা এবং সে যে বসে আছে এই জায়গাটা, দুইটা জায়গায় কিন্তু একদম এই লাইন বরাবর। এই হচ্ছে এই কম্পোজিশনটা মূলত চিত্রকলা থেকে আসা। তারপরে বলা হচ্ছে সঙ্গীত চলচ্চিত্র। সঙ্গীত চলচ্চিত্রের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে সঙ্গীতের যেই এই তাল লয়, সেটা চলচ্চিত্রের একই জিনিস। চলচ্চিত্রের সাথে মানে সঙ্গীতের সাথে সময়ের সম্পর্ক আছে, মানে সঙ্গীত তাল লয়গুলি সময়ের সাথে সম্পর্কিত। ছন্দ, ছন্দ তাই, ছন্দ কিন্তু সময়ের সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে এই যে এখানে উনি বলতেছে যে কম্পোজিশনে থাকে একটা নিজস্ব চিত্রগত গতিময়তা। এটা তো আসলে স্থির চিত্র না, মানে গতিশীল চিত্র। তো তাহলে এই কম্পোজিশনটা আপনি, যেমন এখানে আমরা স্থির চিত্র দেখলাম রুল অফ থার্ড, কিন্তু আপনি যখন ভিডিও করবেন তখন তো লোকটা হেঁটে যাবে, হেঁটে গেলেও তাকে রাখার চেষ্টা করবেন যে ও যেদিকে তাকিয়ে আছে ওই দিকে বেশি জায়গা রেখে ওর ব্যাকে কম জায়গা রাখতে, মানে এই রুল অফ থার্ড এর ইয়ের মধ্যে ফেলতে, ওকে রাখতে। এবং বেশিরভাগ সিনেমা এইভাবেই করে, দেখবেন যে এই নিয়মেই সিনেমাগুলি হয়, কম্পোজিশন এই নিয়মেই করে। এবং উপরে মাথার উপরে যেটা রাখে ওটা হেডরুম, ওই একটুখানি জায়গা রাখে, এবং মানে ও যেদিকে তাকিয়ে থাকে লুকরুম, লুকরুম দ্বিগুণ হয়, ব্যাকের জায়গাটা কম হয়। এই কম্পোজিশনেই সব সিনেমা বানায় সারা দুনিয়াতে। তো এখন আপনার যেটা হলো যে এই চিত্রগত গতিময়তার পাশাপাশি রয়েছে কম্পোজিশনের উপর দিয়ে দর্শকের দৃষ্টি যেভাবে সঞ্চারিত হয়, সেই দৃষ্টিপাত জনিত গতিময়তা, এবং কোন ছবি দর্শকের মধ্যে যে আবেগময়তা সৃষ্টি করে সেই মনস্তাত্ত্বিক গতি। এই মিথস্ক্রিয় ক্রিয়া চলচ্চিত্রের ক্ষেত্রে আরো এক ধাপে গিয়ে চিত্রগত গতিময়তা, দৃষ্টিজাত গতিময়তা, সাংগীতিক গতিময়তা ও আবেগময়তা, এই 4টা জিনিস একসাথে করতেছে। কোন 4টা? একটা হলো যে চিত্রে ছবির একটা গতিময়তা আছে, ছবিটা তো সচল, ওই গতিটা আছে। তারপরে হচ্ছে দৃষ্টিজাত গতিময়তা, মানে আপনার ছবিটা যেহেতু সচল, সে ক্যারেক্টারটা সচল, সুতরাং আপনার চোখটাও নাড়াইতে হইতেছে প্রতি সময় তাকাইতে, মানে গতির একটা গতি,
দৃষ্টিজাত একটা গতিময়তা আছে। সাংগীতিক গতিময়তা হচ্ছে আবহ সঙ্গীতটা বাজছে এবং আপনি আবহ সঙ্গীতটা শুনছেন, ওর সঙ্গে সঙ্গে আপনি আবেগ আপ্লুত হচ্ছেন। এবং চতুর্থটা উনি বলতেছে যে আবেগময়তা, মানে এই যে দৃশ্যটা আপনাকে দেখানো হইলো, তার সঙ্গে আবহ সঙ্গীত দেওয়া হয়েছে এমনি এমনি তো না। আবহ সঙ্গীত দেওয়া হয়েছে আপনার আবেগ তৈরি করার জন্য, এবং সঙ্গীতের চেয়ে মানে আবেগ তৈরি করার ক্ষমতা আর কারো নাই। সঙ্গীতের যে ক্ষমতা আছে এইটা অন্য কারোই নাই। আপনি সঙ্গীত আপনাকে অদ্ভুত আবেগ দিবে, তাই না? এটা অন্য কিছু দিবে না। এবং চলচ্চিত্রের অন্যতম মানে বড় উপাদান হচ্ছে সঙ্গীত। এবং সঙ্গীতে একটা যেটা করে যে আপনি যখন আবহ সঙ্গীতের সাথে মিলিয়ে, ওর ছন্দের সাথে মিলিয়ে, ওর তাল্লার সাথে মিলিয়ে আমরা শর্টগুলিকে কাটি। শর্টগুলিকে আমরা ওইভাবে কাটি যেন শর্টের যে কাটিং পয়েন্ট গুলি, ওগুলো যেন আপনার চোখে না পড়ে, দর্শক যেন দেখতে না পায়। যখন তালে 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 কাটবো প্রতিটা শট, তখন দর্শক আর ওই শট কাটার মুহূর্তগুলি দেখবে না, চোখে দেখবে না, কারণ কানের মিউজিকের সঙ্গে শটগুলি ক্যাট 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 করে কেটে ফেলছে, আর দেখবে না। এই হলো সুবিধাটা। তার মানে সঙ্গীতের তালের সঙ্গে আপনার সিনেমাটা সামনের দিকে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইমোশনটা, মানে আপনার সিনেমার তো একটা মূল কারণ হচ্ছে আপনি দর্শককে ইমোশন দিতে চান। উদ্যোগ সিনেমাটা বানাচ্ছেন না, আপনি দর্শক হাসাইতে চান, দর্শকের কান্দাইতে চান। যখন একটা হাসির দৃশ্য আসে তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। ধরেন আপনি কমেডি সিনেমা যেগুলো আছে, যখন কমেডিয়ান যখন পর্দায় থাকে তখন এক ধরনের মিউজিক বাজানো হয়, এক ধরনের সাউন্ড এফেক্ট ব্যবহার করা হয়, যেটা শুনলেই মানুষ হাসা দেয়। আবার যখন মানে করুণ রস হয় তখন এক ধরনের স্যাড মিউজিক দেওয়া হয়, ওই মিউজিক শুনেই মানুষের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। মিউজিক এটা করতে পারে। হ্যাঁ, তার মানে এই মিউজিকে এই কাজটা। আচ্ছা, আদিম শিল্পকলা চলচ্চিত্র, এটা আপনারা পড়ে নিন, এটা অনেক বড় আলোচনা, আমরা এটা যাচ্ছি না। শুধু একটু যে জিনিসটা আছে যে মূকাভিনয়, সম্মিলিত নাচ এবং আচার আদি মিলিয়ে আদিম মানুষের বহু চমকপ্রদ অনুষ্ঠানের কথা আমাদের জানা আছে। এই মূকাভিনয় ও মূকাভিনয় প্রসঙ্গে মুখোশের কথা আছে। আদিকালে সেই মুখোশ পরিশীলিত গ্ল্যামারাস রূপ পেয়ে যেন আজকে সিনেমার মেকআপ হয়ে উঠেছে। উনি বলতেছে যে এই যে আদিকালের যে মুখোশ, আমরা জানি যে আদিকালে যখন প্রথম নাটক শুরু হয় গ্রিকে, মূলত মিশরে শুরু হয়। মিশরে যখন নাটক, মানুষ যখন অভিনয় শুরু করে, সেই সময়ে অভিনেতাদের ছোট দেখা যেত। তো অভিনেতারা তাদেরকে বড় দেখানোর জন্য তখন মুখোশ ব্যবহার করত। তো উনি বলতেছে যে সেই মুখোশটা যেন আধুনিক কালের মেকআপ হয়ে উঠছে। এখন এখন সিনেমা করতে হলে মেকআপ তো লাগেই, তো মেকআপটা হচ্ছে ওই মুখোশের আধুনিক রূপ। হম প্রাচীন এই জিনিসগুলো আমাদের মধ্যে অবশ্যই কাজ করে। প্রাচীন সমস্ত কিছুই আধুনিক মানুষের উপরে অবশ্যই প্রভাব আছে, আপনি জানেন আর না জানেন, প্রভাব আছে আপনার উপরে। আচ্ছা, স্থাপত্য চলচ্চিত্রের মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে যে চলচ্চিত্র করতে হলে আপনার একটা সেট নির্মাণ করতে হয়। সেট নির্মাণ করতে গেলে সেটের দুইটা জিনিস লাগে, একটা দেখতে সুন্দর হইতে হবে, আরেকটা হলো যে ভাঙ্গাটা মাথার উপরে যেন না পড়ে। ভাই, আপনি সেট বানাইছেন, আপনার আর্টিস্টের উপর যদি সেট ভেঙে পড়ে তাহলে তো মানে চাকরি কারোই থাকবে না, তাই না? তো ওইটা হলো যে একটা সাংগঠনিক দিক, মানে এটা আপনার যেন ব্যবহার করে আরাম পাওয়া যায়। আরেকটা হচ্ছে সেট বানাইতে গেলে আপনার ক্যামেরা সম্পর্কে, লেন্স সম্পর্কে জানা থাকতে হবে। কেন? কারণ হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে না গেলে আপনি তো ফোকাস করা যায় না। ফোকাস করতে বা শর্ট কম্পোজিশন করতে একটা নির্দিষ্ট দূরে ক্যামেরা থাকলে কম্পোজিশনটা আরাম হয়। তার মানে হলো এইটা একটা বিষয়, যে আপনি কত দূর থেকে ক্যামেরাটা চালাবে এটা আপনি জানতে হবে। আরেকটা হচ্ছে যে ক্যামেরার সাথে অনেকগুলি লোক থাকবে যারা ক্যামেরাটা চালাবে, সুতরাং ক্যামেরাটা বসানোর জায়গাও আপনি সেটের মধ্যে বানাবেন, যে ক্যামেরাটা যে জায়গাগুলোতে ক্যামেরাটা বসাবে। শুধু তো না, মানে অভিনেতা থাকবে তা তো না,
ক্যামেরাম্যান থাকবে, ডিরেক্টর থাকবে এবং ক্যামেরার পিছনে লোকজনও থাকবে। আপনার এফডিসিতে যদি শুটিং দেখেন দেখবেন যে সেটটা প্রায় সময় সেট হয় অর্ধেক, মানে রুমের অর্ধেক হয় সেট, বাকি অর্ধেক ফাঁকাই রাখা হয়। ধরে নেওয়া হয় যে এই বাকি অর্ধেকে আপনার আর্টিস্টের মানে যারা ক্যামেরার পিছনে আছে তা থাকবে, প্লাস সবাই তো আর সবসময় ক্যামেরার সামনে নাই, অনেক শটে তো নাই, ওরা বসবে কোথায়, তো ওই বাকি জায়গাটায় ওরা যেন বসতে পারে। এবং অনেক সময় যদি পুরো হল রুমটা পুরোটা মেলে নিয়ে যদি সেট হয়, সেখানেও ফাঁকা জায়গা রাখতে হয়, যেখানে ক্যামেরা বসাবে, লোকজন বসবে, এই জায়গাগুলি থাকতে হয়। তার মানে আপনার স্থাপত্যের সঙ্গে চলচ্চিত্রের বিরাট সম্পর্ক আছে, মানে এটা কখনই আপনি বাদ দিতে পারেন। আর্ট ডিরেকশন বিশাল বিষয় চলচ্চিত্র। আচ্ছা, নৃত্য চলচ্চিত্র আমাদের দেশের সিনেমার ক্ষেত্রে নৃত্য ছাড়া তো মানে গান নৃত্য এগুলো তো বাঙালি জীবনে একেবারে, এবং উনি এটা লিখছে এই নৃত্য মানে নৃত্য আমাদের মানে ঘরোয়া জিনিস একটা, আমাদের নৃত্য আসলে মানে গানের মতো নৃত্য আমাদের ঘরোয়া জিনিস আসলে, তাই না? আর আলোকচিত্র, ধরেন স্থির চিত্র যখন ছিল প্রথমে তো আর চলচ্চিত্র তৈরি হয়নি, স্থির চিত্রের সময় কিন্তু আলোকচিত্র যেটা ছিল, আলোকচিত্রের কৌশলগুলি পরবর্তী সময় আমরা ভিডিও করার সময় ব্যবহার করি। শুধুমাত্র যেটা হয় যে ওটা একটা স্টিল ছবি উঠতো, আর এখন ধরেন মিনিটে 24 মানে সেকেন্ডে 24টা ছবি ওঠে। প্রথমে 16টা উঠতো সেকেন্ডে, তারপরে যখন আপনার সাউন্ড যুক্ত হলো তখন সাউন্ডের সঙ্গে সিঙ্ক করার জন্য ওটা 24টা, এখন 24টা হইলো। 24টা হওয়ার ফলে সাউন্ডের সঙ্গে সিঙ্ক করা সহজ হইলো। যে আলোকচিত্রের যে কৌশলটা, সেই কৌশলগুলি সিনেমাতে ব্যবহার হয়। আচ্ছা, ইতিহাস ও চলচ্চিত্র অধ্যায় যদি আলোচনা করি, তাহলে ইতিহাস নিয়ে প্রচুর সিনেমা হয়েছে। প্রথম কথা হলো এইটা, এবং উনি এখানে সিনেমার নামগুলি বলছে যে কাহিনীমূলক চলচ্চিত্র হচ্ছে আবেল গাছের নেপোলিয়ন, রিচার্ড অ্যাটনবরার গান্ধী, তারপরে হচ্ছে বার্থ অফ এ নেশন, দ্য গ্রেট ডিক্টেটর, বেন হুর, কলকাতা 71, মুঘলে আজম, নানুক অব দ্য নর্থ। হ্যাঁ, ঠিক আছে না? এইরকম। তারপর জীবনী নিয়েও তো অনেক সিনেমা হয়েছে, মানুষের জীবনী নিয়ে, না? তাই না? এগুলো বিভিন্ন ধরনের ইতিহাস নির্ভর সিনেমা প্রচুর হয়েছে। বিজ্ঞান এবং সিনেমা যদি বলি, বিজ্ঞানের সাথে সিনেমার সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে যে বিজ্ঞানের উন্নতির ফলেই মানে এই প্রযুক্তিগত উন্নয়ন, আপনার ধরেন আলোকচিত্রের প্রযুক্তি, তারপরে সেখান থেকে এই চলচ্চিত্রের প্রযুক্তি। এবং প্রথম দিকে যখন ক্যামেরা যেগুলো ছিল ওগুলোর দুইটা ক্ষমতায় ছিল, মানে ক্যামেরা একই সাথে ক্যামেরা ছবিও তুলতে পারতো, একই সাথে ক্যামেরা আপনার প্রজেক্টর হিসেবেও ব্যবহার হইতো, মানে দুইটা আলাদা ছিল না। প্রথম দিকের ক্যামেরাগুলো কিন্তু এরকম ছিল, প্রজেক্টর করা যেত ক্যামেরা দিয়ে, এবং এই প্রজেক্টর ক্যামেরা পরে আলাদা হয় এবং সেইটা এডিসনের তৈরি। আপনারা হয়তো জানেন যে এডিসন তৈরি করছিল একটা ক্যামেরা, ওটার নাম সম্ভবত, কিন্তু ওটা সফল হয়নি, কিন্তু লুমের পরে সফল হয়ে যায় ফ্রান্সে এসে, না? তো এই বিজ্ঞানের প্রযুক্তির ফলে কি হয়েছে, এখানে উনি যেটা লিখছেন, নির্বাক চিত্র থেকে সবাক চিত্র, সাদা কালো চিত্র থেকে রঙিন চিত্র, ছোট পর্দা থেকে প্রসারিত পর্দা। এবং প্রসারিত পর্দাটার ইতিহাসটা কি আসলে, কেন ছোট পর্দা থেকে বড় পর্দা বড় হইল অনেক? মূলত টেলিভিশন আসার ফলে। তখন টেলিভিশন এসে পড়লো যখন 50-60 দশকের দিকে টেলিভিশন আসলো। টেলিভিশন আসার পরে দেখা গেল যে সিনেমা হলে আর মানুষ যায় না, সিনেমা হলে মানুষ যাচ্ছে না, সবাই টেলিভিশন নিয়ে ব্যস্ত। তখন সিনেমা যে কোম্পানি তারা সিদ্ধান্ত নিল যে সিনেমা আসলে এত ছোট পর্দা হইলে কেউ দেখতেছে না, বড় পর্দা লাগবে। তখনই প্রসারিত পর্দার আবিষ্কার হলো, মানে বড় লম্বা চওড়া পর্দা। এবং সেইটা থেকে আইম্যাক্স, এখন যেটা আইম্যাক্স, বিশাল পর্দা। হ্যাঁ, এই ফরম্যাট গুলো আবিষ্কৃত হলো এবং সিনেমা পাশে বেড়ে গেল অনেক। ওর ফলে কি দর্শক আসলো? হ্যাঁ, ওর ফলে দর্শক বাড়লো, সত্যি বাড়লো। সিনেমা মানে প্রসারিত পর্দার ফলে আসলে দর্শক বাড়লো।
তারপর যেটা আসছে পরে হলো যে 3D। আমাদের দেশে 3D জনপ্রিয় না, বা 3D সিনেমা হয় না, কিন্তু হলিউডে হয়। 3D এখনো সারা পৃথিবীতে জনপ্রিয় না। আরেকটা জিনিস আসছে যে এই 4DX, যেটা 4DX খুবই এখনো খুব পৃথিবী ব্যাপী জনপ্রিয় না 4DX প্রযুক্তি। যে 4D film presentation system developed by CJ4D Plex, a subsidiary of South Korean cinema। হ্যাঁ, ওরা এটা সাউথ কোরিয়ান থেকে হয়, এবং 4DX এর বৈশিষ্ট্যগুলি খুব দারুণ। কিন্তু এখানে যদি আপনারা দেখেন যে এটা কি কি দেয়, সিটটা দিবে হইলো রোটেশন, হ্যাঁ, মানে 3 দিকে সিটটা দুলবে, এবং লেফট রাইট মুভমেন্ট আছে, হ্যাঁ, লেগ ট্রিকার আছে, ভাইব্রেশন হবে, ওই যে সহ মানে দুলতে পারবে না ওখানে। নেয়ার সিট এফেক্ট, এয়ার ফ্লো অ্যান্ড ওয়াটার স্প্রে ডাইরেক্টেড এট দ্য মুভি গোয়ার ফেস, ওয়াটার রেইন, সেন্ট এফেক্ট, হট এয়ার, এগুলো আছে। রুম এফেক্ট হলো বাবল দিবে, ফগ দিবে, উইন্ড দিবে, স্ট্রপ দিবে, লাইট ফ্লাশেস দিবে আর কি, স্নো দিবে, রেইন স্টর্ম দিবে, এগুলো দিবে। এবং এই যে জিনিসগুলি ঘটনাগুলি ঘটবে, এই ঘটনাগুলি সিনেমার সঙ্গে মিলিয়ে হবে। মানে এই যে এফেক্ট গুলি হবে, এই এফেক্ট গুলি মূলত সিনেমার সঙ্গে মিলিয়ে হবে, সিনেমা যেটা ঘটনাটা ঘটবে সেটার সঙ্গে মিলিয়ে দিয়ে এফেক্ট গুলি সাজানো হবে। ফলত যেটা হবে, দর্শক হিসেবে আপনি ধরেন সিনেমার পর্দায় ঝড় শুরু হয়েছে, সিনেমার হলের ভিতরেও ঝড় চলতেছে। তো এই প্রযুক্তিগুলি বিজ্ঞানের অবশ্যই অবদান, এবং এখন পৃথিবীব্যাপী এই 4DX প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে, এবং আমরা আমাদের দেশে হয়তো আসবে কিনা আমি জানি না, আসবে মনে হচ্ছে না, কারণ আমাদের তো খবর নাই আসলে। খুবই সেন্সিটিভ বিষয়, আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই চাই না। ধর্ম চলচ্চিত্র, এটা আলোচনা করা খুব রিস্কি। মানে বেশিরভাগ সময় ধর্ম নিয়ে আলোচনা করতে গেলেই দেখবেন মানুষজন খেপে যায়। এখানে উনি বলছে, যেমন কি বলছে এখানে, কোন শিল্প বা চলচ্চিত্রকে তখনই ধর্মীয় বলা যাবে যখন তা কোনো সুস্পষ্ট ধর্মীয় বস্তু বা ঘটনা পরিষ্কারভাবে তুলে ধরে। প্রকৃতই এমন কিছু ছবি আছে যা আমাদের মধ্যে ধর্মভাব জাগিয়ে তোলে। একটু পরেই আমরা দেখব বিশেষ একটি দৃষ্টিভঙ্গি অনুসারে আবার ধর্মভাব যে কোনো শিল্পকর্মের অন্তর্নিহিত বৈশিষ্ট্য। শিল্প ও ধর্ম দুই ব্যক্তিগত অভিজ্ঞতা, ফলে শিল্প বা চলচ্চিত্রে ধর্মীয় অভিজ্ঞতা যখন রূপ পায় তখন তার অবজেক্টিভ বিচার করা কঠিন হয়ে পড়ে। যেমন বার্গম্যানের ছবিতে যে পবিত্রতার বোধ তা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিক সম্পর্কের কখনো অনুরাগে, কখনো বিরাগে ও কখনো উদাসীনতায় ধর্মীয়, তেমনি আইজেনস্টাইনের আইভান দ্য টেরিবল ছবিতে বহু ধর্মীয় উপাদান ছিল, কিন্তু ছবিটি বস্তুবাদী। ব্রেসো এমনকি একটা গাধাকে নিয়েও ধর্মীয় ছবি করেছেন, আর বুনুয়েল একজন পুরোহিতকে নিয়ে করেছেন নাস্তিক ছবি। মানে পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে ধর্মের বিরোধী ছবি সিনেমা তৈরি হয়েছে, এটা নিয়ে উনি কথা বলছে। আর আমাদের মানে ভাববাদী একটা তো, মানে দুনিয়ার সব দর্শনের মধ্যে দুইটা খুব কড়া, মানে বিপরীত ধর্মী দর্শন হলো, একটা হলো ভাববাদী দর্শন, আর একটা হলো বস্তুবাদী দর্শন। এবং ভাববাদী দর্শনের যারা লোকজন, তারা যে ধরনের সিনেমা তৈরি করেছে, বস্তুবাদী দর্শনের লোকজন তো সেই ধরনের সিনেমা বানায়নি। তো এই ভিন্ন ভিন্ন ধরনের সিনেমা আছে, এবং আপনারা যদি একটু গুগল করলে পেয়ে যাবেন যে এই ধরনের মানে সিনেমা আছে। এবং বাংলাদেশে যেটা, আমাদের মতো দেশে যেটা, আমাদের মতো দেশের মানুষ তো খুবই ধর্মান্ধ টাইপের, মানে ধর্ম খুবই আমাদের, যদিও আমরা বেশিরভাগ মানুষই ধর্ম পালন আসলে করি না এক অর্থে। এক অর্থে কেমনে জানে, আমাদের ধরেন ধর্ম যেগুলো করতে নিষেধ করে বেশিরভাগ লোক এগুলো করে। যেমন অসৎ মানুষ, বেশিরভাগ মানুষ অসৎ পাবেন, দুর্নীতি চরম মাত্রায় আছে আমাদের জীবনে। কিন্তু দেখবেন যে আমরা ধর্মকে মানে লেবাস বানাই ফেলছি। কারণ এই যে কয়েকদিন পর পর যে ধরা পড়ে লোকজন, দেখবেন যে এরা প্রচন্ড ধার্মিক লেবাসধারী লোকজন, কিন্তু লোক হিসেবে সৎ না। মানে ধর্মের মূল কথাই যেটা, যে মানুষের সৎ মানুষ হওয়ার যেই কথাটা, বা মানুষের সুন্দর জীবনযাপনের কথা বলা আছে, সেই জিনিসটাই এর মধ্যে নাই। এটা আমরা পাই, আমাদের বাস্তব জীবনে এরকম দেখতে পাই।
কিন্তু আপনি যদি এই বাস্তব চরিত্রটা নিয়ে আপনি কি সিনেমা বানাতে পারবেন? পারবেন না। ধরেন এই যে ড্রাইভার আবেদ আলীকে নিয়ে যদি আমি একটা সিনেমার ঘোষণা দেই যে আবেদ আলীর চরিত্র নিয়ে সিনেমা বানাবো, তাহলে ধরেন মারি খাওয়ার সম্ভাবনা আছে। এটা একদম নির্মম বাস্তবতা যে আপনার ধর্মীয় কোনো লেবাস দিয়ে আপনি সিনেমা বানাতে পারবেন না, বাংলাদেশের মানুষ সহ্য করবে না। তো এই জাতীয় ব্যাপার আছে। এবং এবং ইউরোপে যেটা হয়েছে যে আপনার ধর্ম প্রচারের জন্য সিনেমা হয়েছে। ধরেন যীশু খ্রিস্টের উপরে প্রচুর সিনেমা হয়েছে ইউরোপে, আবার যীশু খ্রিস্টকে ব্যঙ্গ করেও সিনেমা হয়েছে, ব্যঙ্গ করেও সিনেমা আছে। হ্যাঁ, অ্যান্টিক্রিস্ট নামে তো একটা সিনেমা আছে বিখ্যাত, অ্যান্টিক্রিস্ট, সিনেমার নাম অ্যান্টিক্রিস্ট। হ্যাঁ, তো অ্যান্টিক্রিস্ট নাম দিয়ে সিনেমা আপনি অন্য কোনো ধর্ম বানাতে পারবেন? মার খেয়ে যাবেন আপনি, ওটা হবে না। তার মানে ধর্মের পক্ষেও সিনেমা হয়, ধর্মের বিপক্ষেও সিনেমা হয়, এবং ধর্মের সাথে সিনেমার একটা বড় সম্পর্ক সবসময় আছে। পরের আলোচনাটা হলো রাজনীতি ও চলচ্চিত্র। রাজনীতির সাথে সিনেমার যে সম্পর্কটা ছিল, রাজনৈতিক যে ক্ষমতা, ক্ষমতা কখনোই এমন সিনেমা পছন্দ করে না যেটা রাজনৈতিক কর্মকাণ্ডকে সমালোচনা করে। এমন সিনেমা আপনি কখনোই কোন মানে আমাদের মতো দেশে, বিশেষত যেসব দেশের মানুষজন খালি নিজের কথা বলাটাই বাকস্বাধীনতা মনে করে, অন্য লোক কথা বললে কথা বন্ধ করে দিতে চেষ্টা করে, এই জাতীয় আচরণের মানুষজনের কাছে আপনার আপনার তো মূল্য নাই। মানে আপনি কিছু বলবেন, আপনার এটা কথা তার কাছে মূল্যবান না, তার কথাটাই আসলে সে মূল্যবান। ফলে রাজনৈতিক সিনেমা আমাদের দেশে সেন্সর আটকাবে অবশ্যই। আমাদের দেশে একটা সময় বঙ্গবন্ধুর মতো মানুষের ছবি থাকলে ওই সিনেমা বন্ধ হয়ে সেন্সর দিত না দীর্ঘ সময়। ধরেন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে, মানে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর থেকে 96 সালে 21 বছর যতদিন ছিল, টেলিভিশনে এবং আপনার সিনেমা হলে বঙ্গবন্ধুর কোনো ছবি কখনোই দেখানো হয় নাই, কোনোদিনও দেখানো হয়নি। এমনকি আমার মনে আছে যে বঙ্গবন্ধুর শুধু বক্তৃতাটা ছিল, এই জন্য মুক্তির গান সেন্সর পায় নাই। তারেক মাসুদ আন্দোলন করে সেই মুক্তির গান পরে সেন্সর পায়। হুমায়ুন আহমেদ যখন আগুনের পরশমণি বানায়, আগুনের পরশমণির মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এই জন্য আটকে সেন্সর দেওয়া হয়নি, বঙ্গবন্ধুর ভাষণ দেওয়া যাবে না। এবং আবার তোরা মানুষ বা ওই যে ওরা 11 জন, তারপরে হচ্ছে এই যে ইয়ের ছবিটা, এই ছবিগুলিতে অনেক জায়গায় বঙ্গবন্ধুর ছবি, দেয়ালে ছবি টাঙ্গানো ছিল। ওই ছবিগুলি, ওই দেয়ালে টাঙ্গানো ছবি, বঙ্গবন্ধুর ছবি বলে ওই অংশটা মুছে দেওয়া হয়েছে। এবং ওই ধরনের ওই ছবিগুলি যখন টেলিভিশনে দেখাইতো, ওই অংশটা বঙ্গবন্ধুর ছবিটা মুছে দিয়ে দেখাইতো বা ফেলে দিত। দীর্ঘকাল ছিল এরকম। তার মানে রাজনৈতিক মতবাদ কিন্তু সিনেমার সাথে একটা সম্পর্কিত আছে। এবং মানে আপনার রাজনৈতিক যারা রাষ্ট্র ক্ষমতা আছে, তারা যদি মনে করে যে তাদের রাজনৈতিক মতবাদের সাথে মিলছে না, ওই সিনেমাটা দেখাইতে দিবে না। আসলে আমাদের যে সেন্সর ল অনুযায়ী আপনার ইচ্ছা করলেই এটা বন্ধ করে দেওয়া যায়। সেন্সর পাওয়ার পরে বন্ধ করার ক্ষমতা আছে আমাদের, আইনই করা আছে। তার মানে আইনগত ভাবেই রাজনৈতিক মতবাদের ছবি আটকানো সম্ভব। এবং এ ধরনের ছবি আসলে বাংলাদেশে কখনোই আপনার হবে না। তো আমরা আগাই। মনস্তত্ত্ব চলচ্চিত্র, এই জায়গাটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল থ্রিলার বলে এক ধরনের সিনেমা তো হয়, এটা একটা জনরাই আছে। এখানে উনি যেটা বলছে যে কাহিনী চিত্রে মনস্তত্ত্বের এই অন্তর্ভুক্তি ছাড়াও মনস্তত্ত্ব নিয়ে শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও তথ্যচিত্র হয়েছে বহু। বিভিন্ন উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক কেস হিস্ট্রি নিয়ে মেডিকেল ফিল্মের কথাও প্রসঙ্গে উল্লেখ করার মতো। ঠিক আছে, ধরেন মনস্তত্ত্বের সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে ফ্রায়েড। ধরেন ধরেন পৃথিবী কাঁপানো 3টা মতবাদ, আধুনিক দুনিয়ার 3টা মতবাদ হলো, একটা হলো বিবর্তনবাদ, আর একটা হলো সমীক্ষণ, মানে ফ্রায়েডের যেটা, আর তৃতীয়টা হচ্ছে হলো মানে এই কি বলে কার্ল মার্কসের যে সমাজতন্ত্র। এই 3টা
এই ব্যক্তি তিনটা মতবাদ এই দুনিয়াটাকে বদলে দিচ্ছে আসলে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা যে দুনিয়াটা এখন দেখি, সেই দুনিয়াটায় তিন জনের উপরে দাঁড়িয়ে আছে। এবং ফ্রায়েডের জীবন নিয়ে এখানে এই কথাগুলি আছে। যেমন এখানে বলা আছে যে যখন মনস্তত্ত্ব চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ বিভিন্ন মনস্তাত্ত্বিক অবস্থা, প্রসঙ্গ, অনুষঙ্গ ও সমস্যা কাহিনী চিত্রে রূপায়িত হয়ে থাকে, যেমন হয়েছে দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগরি, সাইকো, ফ্রায়েডের জীবন নিয়ে হাস্টনের ছবি ফ্রায়েড, মিস্টিজ অফ অর্গানিজম ইত্যাদি। মানে এই যে ছবিগুলো মূলত মানুষের মনস্তাত্ত্বিক ছবি। আমাদের আলোচনা প্রায় শেষ একেবারে। বিমূর্ততা ও চলচ্চিত্র। চলচ্চিত্র বিমূর্ত স্থান আসলে না, মানে চলচ্চিত্র তো মূর্ত, মানে চোখের সামনে যা দেখা যাচ্ছে ক্যামেরায় তাই তুলে আনছে। কিন্তু এই বিমূর্ততা কিভাবে হয়, কিভাবে সম্ভব? ধরেন একটা জিনিস হইতে পারে, যেমন ধরেন কবিতার যে বিমূর্ততা আছে, এই কবিতার বিমূর্ততা চলচ্চিত্রে তৈরি করা সম্ভব। ধরেন সুপার ইম্পোজ দিয়ে, তারপর হচ্ছে যে আমরা ডিফোকাস করে, আরেকটা হচ্ছে যে মন্তাজ তৈরি করে মিউজিকের সঙ্গে বিভিন্ন শট দিয়ে দিয়ে দেখাচ্ছে একটা, কিন্তু অর্থ বোঝাচ্ছে আরেকটা। এইটা আরেকটা মিজোসেন যেটাকে বলে, ওটা করে মানে আপনি একটা একটা লম্বা একটা শট নিলেন, এটার সাথে মিউজিক টিউজিক যোগ করে একটা বিমূর্ততা তৈরি করা সম্ভব। উনি যেটা বলছে এখানে, আচ্ছা, যে কোনো কৌশল প্রয়োগ বা প্রকরণ সিনেমার আঙ্গিকের ক্রম বিকাশে প্রধানত তিনটে পর্যায়ের মধ্য দিয়ে গেছে। এক, যখন তা ছিল নিতান্ত এক কারিগরি কৌশল। দুই, যখন তার ব্যবহারে এসেছে বিশেষ বিশেষ এফেক্ট বা মুড। তিন, যখন তা সার্বিকভাবে চিত্রভাষার অন্তর্ভুক্ত হয়ে গিয়ে অনেকটা বিমূর্ত চরিত্র পেয়েছে। চিত্রভাষা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরে, যার মধ্যে বিমূর্ত চলচ্চিত্রের কথা ও চলচ্চিত্রের বিমূর্ততার কথা থাকবে। বিমূর্তিকরণ হচ্ছে বাইরের রূপের বিশ্লেষণাত্মক বা অন্তর্নিহিত সারাৎসার। রূপের অনুকরণের মধ্যে নিছক বর্ণনার বদলে বিষয়ের আবহ, অনুভব ও ভিতরের সুর ধরার প্রয়াস। বিমূর্ত প্রকাশের ক্ষেত্রে তাই বিষয়বস্তু গৌণ ও রূপরীতি প্রধান। চলচ্চিত্রের অন্যতম নান্দনিক বৈশিষ্ট্য হল বিমূর্ততা। আর বুর্জোয়া সমাজেও মানুষের বিমূর্তায়ন ঘটে, চলচ্চিত্র তাই বুর্জোয়া বিমূর্ততারই প্রকৃষ্ট রূপ। মোট কথা হলো উনি যেটা বলতেছে যে এই যে আমরা যা দেখতেছি এই জিনিসটা সবকিছুই মূর্ত না, এবং সেটা সবচেয়ে বড় উদাহরণ হইল যে মমতাজের মধ্যে আমি যেই মমতাজের উদাহরণ সবসময় দিই, যে ওই বাংলা ছবির মমতাজ হইলো যে দুইটা বাসর ঘরের দৃশ্য দেখাইলে দুইটা গোলাপ ফুল পরপর বাড়ি খায়। এখন এই যে দুইটা গোলাপ ফুল দেখে আপনি বাসর ঘর বোঝায় ফেললেন, এটা তো একটা বিমূর্ত ব্যাপার। আপনি বাস্তবে কিছুই দেখালেন না, দুইটা গোলাপ ফুল দেখে আপনি বাসর ঘর দেখায় ফেললেন। আমার এটা সম্ভব, এবং চলচ্চিত্রে এই কৌশল প্রচুর ব্যবহার হয়েছে। ধরেন আপনি একটা দৃশ্য দেখাইলেন যে একটা লোক শয়তানের মতো দেখাইতেছেন, আপনি ওই শটের সঙ্গে ওর চেহারার উপরে একটা সাপের ছবি সুপার ইম্পোজ করে দিলেন। দর্শক হিসেবে বুঝে নেবে যে হ্যাঁ, এটা এই লোকটা সাপের মতো। একটা বিমূর্তায়ন ঘটলো। গল্পটা একটু বলে দিই, তাহলে বুঝবেন সহজে। ওই যেই লোকটা শুয়ে আছে হলো আহত, হ্যাঁ, আর যেই ছেলেটা ওকে নিয়ে আসলো ও হচ্ছে গল্পের নায়ক। ওর সাথে অন্য একটা মেয়ের প্রেম আছে এবং ওই মেয়েটাকে রেখে ও যুদ্ধক্ষেত্রে চলে আসছে। এই যে ও গুলি খাইলো, হ্যাঁ, অপর দিকে তাকিয়ে আছে, এই যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওর পয়েন্ট অফ ভিউ থেকে আকাশের একটা শট না হইলো। দেখেন পড়ে যাওয়া দৃশ্যটা দেখেন, হ্যাঁ, এই লোকটা চিল্লাইতেছে তোমার কি হইলো, তোমার কি হইলো, তোমার কি হইলো। এবং ও পড়তেছে, এই দৃশ্যটা খালি খেয়াল করেন।
ও পড়ে যাচ্ছে গুলি খেয়ে। এই দৃশ্যটা হলো ওরা এক সময় বাড়ি ফিরছিল দুজন, তখন এই সিঁড়ি দিয়ে ওঠার দৃশ্যটা। ওরা কল্পনা করছিল ওদের বিয়ে হবে। হুম। এই লোকটা গুলি খাওয়ার পরে তারপরে এই দৃশ্যটা কল্পনা করতেছে। বিমূর্ত দৃশ্য এগুলো নিঃসন্দেহে। স্বপ্ন দৃশ্যের মতো। এই দেখেন পুরোনো জায়গায় ফেরত চলে আসলো। ও পড়তেছে এখনো। এই যে পড়ে গেল লোকটা। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমরা একেবারে শেষ করব শেষ অংশটা, যে চলচ্চিত্র বনাম চলচ্চিত্র, চলচ্চিত্র মাধ্যম হিসেবে নিজে দ্বন্দ্ব বা সংঘাতময়, আর চলচ্চিত্রের ছবি থেকে ছবিতে পারস্পরিক দ্বন্দ্ব বা সংঘাতও কম নয়। তা বিষয়ের সঙ্গে বিষয়ের সংঘাত, মতাদর্শের সঙ্গে মতাদর্শের সংঘাত, আঙ্গিকের সঙ্গে আঙ্গিকের সংঘাত, বিষয় ও আঙ্গিকের সংঘাত এবং আঙ্গিক ও মতাদর্শের সংঘাত, এমনকি কোনো একক ছবির মধ্যে বিষয় বনাম আঙ্গিক, আঙ্গিক বনাম আঙ্গিক, এই সংঘাত কার্যকর হতে পারে। মানে চলচ্চিত্র তো একটা দ্বান্দ্বিক মিডিয়া আসলে। ওই যে নাটকের ওখান থেকে তো দ্বান্দ্বিকতা নিয়ে আসছে না। তো এই জন্যই চলচ্চিত্রের বিরুদ্ধেই চলচ্চিত্র দাঁড়াইতে পারে। এবং মতাদর্শগত পার্থক্য, আঙ্গিকগত পার্থক্য, আঙ্গিক বনাম আঙ্গিক, মতাদর্শ বনাম মতাদর্শ, এই জিনিসটা হইতেই পারে। এইটা হলো মুখ্য কথা আর কি, যে চলচ্চিত্র বনাম চলচ্চিত্র জিনিসটা কেমনে হইতে পারে। চলচ্চিত্রের বিরুদ্ধে চলচ্চিত্র, এইটাই স্বাভাবিকতা। এবং এই তুলনা সম্ভব, একটা চলচ্চিত্রের সঙ্গে আর একটা চলচ্চিত্র এদিক দিয়ে তুলনা করা সম্ভব। এই হচ্ছে মোটামুটি আলাপ।